जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শিবময়ানন্দজির জীবনী পাঠ দ্বিতীয় অংশ। 1989 সালে তিনি রহড়া থেকে 1 বছরের জন্য তপস্যা করতে যাবার অনুমতি পান ও পরে তাকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে পাঠানো হয়। এর মধ্যে 1982 থেকে 1984 পর্যন্ত তিনি মিশনের কার্যকরী সমিতির সদস্য ছিলেন। 1990 সালে সেবা প্রতিষ্ঠানের কর্মী থাকাকালীনই তিনি রামকৃষ্ণ মঠের ঐচ্ছিক পরিষদের ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য মনোনীত হন এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের দায়িত্ব নিয়ে 1 জুন 1991 থেকে বেলুড় মঠেই বাস করতে থাকেন। 1992 সালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক নির্বাচিত হন। সেই সময় পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ ছিলেন সাধারণ সম্পাদক। 23 এপ্রিল 1995 শিবময়ানন্দজি সহকারী সম্পাদক পদ ছেড়ে সারদাপীঠের সম্পাদক নিযুক্ত হন এবং 1997 পর্যন্ত ওই পদেই থাকেন। 20 অক্টোবর 1997 তিনি আবার সহকারী সম্পাদক পদে বৃত হন। পূজ্যপাদ স্বামী স্মরণানন্দজি মহারাজ তখন সাধারণ সম্পাদক। আগেও সারদাপীঠে উভয়ে একসঙ্গে কাজ করেছিলেন। 2 বার সহকারী সম্পাদক রূপে মহারাজ মঠ ও মিশনের ত্রাণ সেবা, ভাবপ্রচার পরিষদ, বেদ বিদ্যালয়, আইন বিভাগ প্রভৃতি নানা বিষয় পরিচালনা করেছিলেন। এই সময়ে স্বামীজির পরিকল্পিত বেদ বিদ্যালয়ের উন্নতির জন্য তিনি নানাভাবে চেষ্টা করেছিলেন। বেলুড় মঠে রামকৃষ্ণ সংঘের সদর কার্যালয়ে থাকাকালীন তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করেছেন এক সন্ন্যাসী। রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয়ে 14 বছর থাকার মধ্যে পূজনীয় স্বামী শিবময়ানন্দজিকে পেয়েছি প্রথম 9 বছর সহকারী সাধারণ সম্পাদক হিসাবে। আমি ওনার ঘরের উল্টো দিকের ঘরে থাকতাম। একদিন সকালে ঘরে বসে পড়াশোনা করছি, বাইরে থেকে শব্দ আসছে, কেউ খুব জোরে লাটু মহারাজের স্মৃতিকথা গ্রন্থ থেকে একটানা পাঠ করছে। দরজা ফাঁক করে দেখলাম শিবময়ানন্দজির ঘরে যে ছেলেটি সেবা করে সেই মহারাজের ঘরের সামনে দাঁড়িয়ে পাঠ করছে আর মহারাজ চেয়ারে বসে কিছু পড়ছেন। আমাদের অফিসে যাওয়া অবধি সে পাঠ চলতেই থাকলো। দুপুরে প্রসাদ পেয়ে ফেরার পথে শিবময়ানন্দজির সঙ্গে দেখা হতে সকালের পাঠের কারণ আমরা জানতে চাইলাম। মহারাজজি হাসতে হাসতে বললেন, আর বলিস না, সেই ছেলে রোজ কাজ করতে এসে এর তার নামে লাগায়, বারণ করলেও শোনে না। তাই আজ ওই বইটা পড়তে দিয়েছি। লোকের কূট আলোচনা করে কেন শক্তিক্ষয় করবে? ভালো জিনিস পড়ে শক্তিক্ষয় করুক, মনও ভালো হবে, দোষ দৃষ্টিও ঘুচবে। আমরা জিজ্ঞাসা করলাম, আর যদি এই দাওয়ায় ফেল করে? মহারাজ হাসতে হাসতে বললেন, তাহলে তুরীয়ানন্দজির পত্রাবলী পড়তে দেব। সেই বইয়ে ছত্রে ছত্রে সংস্কৃত শ্লোক আছে। দাঁত 2-4টে ভাঙলে ফল ভালো হবে, বুঝলি? আমরা অবাক বিস্ময়ে দেখলাম এক কল্যাণকামী সন্ন্যাসীকে
যিনি এমন শাস্তি দেন তাতে যিনি শাস্তি পাচ্ছেন তিনি সংশোধিত হন, সঙ্গে সঙ্গে তার মনও উন্নত হয়। 2007 সালে মহারাজ সহকারী সম্পাদকের পদ ছেড়ে সদর কার্যালয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করতে থাকেন। ভাব প্রচার পরিষদের শ্রীবৃদ্ধি ও সদস্য আশ্রমগুলির মঙ্গলের জন্য মহারাজের অবদান চিরস্মরণীয়। এই সদস্য আশ্রমের প্রায় প্রত্যেকটির সঙ্গে তাঁর ছিল হৃদ্যতার সম্পর্ক এবং তারাও মহারাজের কাছে আপন বোধে দাবি জানাত। মহারাজ 1991 থেকে 2014 পর্যন্ত দীর্ঘ 2 দশকেরও বেশি সংঘের ভাবপ্রচার পরিষদের আহ্বায়ক ছিলেন এবং কার্যনির্বাহের দিকটি দেখভাল করতেন। বেলুড় মঠের প্রতিনিধি হিসাবে বিভিন্ন ভাবপ্রচার পরিষদের অধিবেশনে যেমন তিনি যেতেন, পরবর্তী সময়ে উপযুক্ত সাধুদেরও প্রতিনিধি হিসাবে পাঠাতেন। কিভাবে ঠাকুর মা স্বামীজির ভাবটি প্রচার করতে হবে তা অত্যন্ত প্রাণবন্তভাবে তিনি বুঝিয়ে দিতেন। ভাব প্রচারের মূল উদ্দেশ্য যে ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসা, আধ্যাত্মিক জীবন গঠন, সেই দিকেই সকলকে নজর দেওয়ার কথা বলতেন, কিন্তু কেবল উপদেশ কিংবা নির্দেশের মাধ্যমে নয়, বরং নিজের জীবনে আচরণের মধ্য দিয়ে। ভাব প্রচার পরিষদের কাজ এবং ভাব প্রচারের কাজের মধ্যে যে পার্থক্য আছে তা বোঝানোর জন্য তাঁর দীর্ঘকালের অভিজ্ঞতার ফলস্বরূপ একটি অতি মূল্যবান প্রবন্ধ তিনি রচনা করেন। নাম দেন ভাব প্রচার বনাম ভাব প্রচার পরিষদ। সাংগঠনিক দিকে আরও বেশি সচেতন না হলে ভাব প্রচার পরিষদের সদস্য আশ্রমগুলির যে দুর্দশা হয় তা দেখেই তিনি এই অমূল্য রচনাটি ভবিষ্যতের জন্য রেখে গেছেন। ভাব প্রচার পরিষদ ছিল পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজের পরিকল্পনা। তার ভাবনা মহারাজ আপ্রাণ রূপায়িত করতে চেষ্টা করতেন, ফলে তাঁর উপর গহনানন্দজি মহারাজের গভীর স্নেহ ও প্রচণ্ড আস্থা ছিল। এরপর 2009 সালে তিনি কলকাতায় স্বামীজির পৈতৃক বাড়ি কেন্দ্রের অধ্যক্ষ রূপে 2012 অবধি সেখানে ছিলেন। সে সময় কেন্দ্রটির বেসামাল অবস্থা সামলে দিয়ে তিনি আবার ফিরে আসেন বেলুড় মঠে। স্বামীজির বাড়িতে একটি ছোট দাতব্য চিকিৎসালয় ছিল। পরে তার উৎসাহে সেটি বড় হয়ে চোখের ডায়াবেটিস, ইএনটি ইত্যাদি ইউনিট যুক্ত হয়েছিল। তিনি নিজে যেমন স্বাধীনভাবে চলাফেরা কাজকর্ম করতেন, তেমনি তাঁর অধীনস্থ কর্মীদেরও স্বচ্ছন্দে স্বাধীনভাবে কাজ করতে দিতেন। দুর্গত মানুষের পাশে থাকার প্রবণতা তাঁর স্বভাবসিদ্ধ। স্বামীজির বাড়িতে থাকার সময় একবার দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় ত্রাণ বিলির জন্য সাধুদের সকলকে নিয়ে গেলেন এবং এক একজনকে এক একটি এলাকা ভাগ করে দিলেন। ভিন্ন ভিন্ন এলাকার ত্রাণ সামগ্রী বিতরণ করে তিনি সকলকে নিয়ে বিকেলের পর ফিরে এলেন। অন্য একবার বিহারে সাহারসা, পূর্ণিয়া, কাটিহার অঞ্চলে কুশি নদীর বিধ্বস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ কার্য দেখতে যান মহারাজ। গ্রামে গ্রামে ঘুরে ত্রাণ কার্য দেখে মহারাজ মানুষের দুঃখে খুব বিচলিত হয়ে পড়েছিলেন। সেবাকর্মী ও সাধুদের ঠাকুরের কথা বলে খুবই উৎসাহ দিয়েছিলেন। আর একবার
রামকৃষ্ণ মিশনের ঘূর্ণিঝড় ও বন্যা ত্রাণকার্য পরিদর্শনে গেছেন মহারাজ। নৌকা করে কয়েক ঘন্টার যাত্রা। সঙ্গী সন্ন্যাসীকে বলে রেখেছেন রিলিফ ক্যাম্পে পৌঁছে ক্যাম্পের ভাঁড়ারে ঢুকে লুকিয়ে তাদের খাবার দাবারের খোঁজ নিতে। আসার সময় তার ব্যক্তিগত সংগ্রহের 1000 টাকা ক্যাম্পের ভারপ্রাপ্ত সন্ন্যাসীর হাতে দিতে বলে বলেন, এই টাকাটা তুই দিবি, বলবি না যে আমি দিয়েছি। ফেরার পথে মহারাজের চোখে জল দেখে সন্ন্যাসীটি কারণ জিজ্ঞাসা করলে মহারাজ বলেছিলেন, এতগুলি লোকের এত কষ্ট চোখে দেখা যায় না। কাশীতে শ্রী রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের উদ্যোগে একটি কুষ্ঠপল্লীতে চিকিৎসা, শিক্ষা, স্বনির্ভরতা এসব ক্ষেত্রে বহুমুখী সেবার কাজ শুরু করা হয়। সব দেখে মহারাজের চোখ অশ্রু ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। অধ্যক্ষ মহারাজকে বলেছিলেন, ঠাকুর আপনাকে কোলে তুলে নেবেন। স্বামীজির বাড়ি থেকে বেলুড় মঠে ফিরে মহারাজ আবার ভাবপ্রচার পরিষদের দায়িত্ব সামলাতে থাকেন 2014 পর্যন্ত। এই সময়ে স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ উপলক্ষে 2012 সালে ইউরোপের বেদান্ত কেন্দ্রগুলির অধ্যক্ষদের সম্মেলনে বেলুড় মঠের প্রতিনিধিরূপে শিবময়ানন্দজি জার্মানি যান। সেখান থেকে ইউরোপের আরও কয়েকটি দেশ, বিশেষ করে স্বামীজি স্মৃতিধন্য স্থানগুলি দর্শন করেন। সেবার তিনি ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও রাশিয়া সফর করেছিলেন। স্বামী শিবময়ানন্দজির মধ্যে সাধু জীবনের ত্যাগের মহিমা সদা প্রজ্জ্বল। একজন প্রবীণ সাধুর মুখে শোনা অছি পরিষদের মনোনয়নের জন্য তার নাম ওঠার পরে তিনি কর্তৃপক্ষের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যাতে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। কর্তৃপক্ষ উত্তরে জানান, তোমার নাম আমরাই ঠিক করেছি। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা হলে নাম মনোনয়নের প্রক্রিয়ার সময় বাদ চলে যাবে। স্বামী শিবময়ানন্দজি ছিলেন প্রচার বিমুখ, আত্মভোলা সন্ন্যাসী। শিবের উপযুক্ত নাম। জপ ধ্যানে তাঁর ছিল প্রগাঢ় নিষ্ঠা। শত কাজের মধ্যেও তিনি জপ করতে বাদ দিতেন না। পরেও বয়সের ভারে পারছেন না বসে থাকতে, বসতে অসুবিধা হচ্ছে, তবুও বসে বসে জপ করতেন, হয়তো নির্দিষ্ট সংখ্যা পূরণের জন্য। রহড়ায় শিবময়ানন্দজিকে দেখা গেছে যে কলেজের দৈনন্দিন প্রশাসনিক কাজ, ছাত্রদের ক্লাস নেওয়া, মামলা মোকদ্দমার কাগজ দেখা, বহু জনের সঙ্গে কথাবার্তা চালানো প্রভৃতি ঝামেলার মধ্যে থেকেও নিজের আধ্যাত্মিক জীবনের কার্যক্রমে তার এতটুকু শিথিলতা ছিল না। জপ, ধ্যান, শাস্ত্রপাঠাদি সময় মতো করে নিতেন। রাত্রে শোয়ার আগে প্রতিদিন কথামৃত পাঠ করতেন। পূজনীয় পরিতোষ মহারাজের সঙ্গে বসে নিয়মিত কিছু পাঠ হতো। এছাড়াও তখন প্রতি শনিবার রাত্রে সাধু ব্রহ্মচারীদের আয়োজিত জপযজ্ঞে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। মাঝে মধ্যে খড়দহ শ্যামসুন্দর মন্দিরে যেতেন। প্রায় প্রতিদিন নিকটস্থ শিব মন্দিরে যেতেন। সোমবার শিবের মাথায় জল ঢালতেন। সারদাপীঠে থাকাকালীন তাঁর এক সহকারী সন্ন্যাসী দেখেন মহারাজ তাঁর ঘরে চলে যান কোনো একটি সময়ে। তিনি পাশের ঘরেই থাকতেন। একদিন নিজের ঘরে এসে সহকারী সন্ন্যাসীটি দেখেন মহারাজ তাঁর ঘরে ধূপ জেলে ধ্যানে মগ্ন। এই গুণটি তিনি পেয়েছিলেন তাঁর মন্ত্রদীক্ষা গুরু
পরম পূজ্যপাদ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে। তার কাছ থেকে তিনি আর একটি গুণ পেয়েছিলেন, প্রণামের সময় কথামৃতাদি পাঠ করা। ভক্তেরা পাঠ করতেন, তিনি শুনতেন। কথামৃত মহারাজের ভালো করে পড়া ছিল। সহকারী সম্পাদক থাকার সময় বেলুড় মঠের প্রধান কার্যালয়ে রাত্রে কথামৃত পাঠ হতো। পাঠের সময় কোনো জায়গায় সন্দেহ হলে পাঠ থামিয়ে জিজ্ঞাসা করতেন। কখনো পাঠের পরে এই নিয়ে আরও আলোচনা হতো। তখন কথামৃত আনিয়ে খোঁজা হতো এবং দেখা যেত মহারাজের কথাই ঠিক। শ্রী রামকৃষ্ণের প্রতি দৃঢ় অবিচল বিশ্বাসই ছিল তার আধ্যাত্মিক জীবনের ভিত্তি। 1990-এর দশকে একবার উত্তর পূর্বাঞ্চলের কোনো একটি আশ্রমে ভক্ত সম্মেলনে তিনি একটি আধ্যাত্ম প্রসঙ্গ করছিলেন। একটি তরুণ হঠাৎ তাকে প্রশ্ন করেন তার ঈশ্বর দর্শন হয়েছে কিনা। উত্তরে মহারাজ বলেন, ঈশ্বর দর্শন বলতে তুমি কি বোঝো আমি জানি না, তবু এটুকু জোরের সঙ্গে বলতে পারি, শ্রী রামকৃষ্ণ অবতার বরিষ্ঠ, যুগাবতার, স্বয়ং ভগবান। এই কথাগুলো সম্পর্কে আমার শয়নে, স্বপনে, জাগরণে কোনো সংশয় হয় না। ঠাকুরের কৃপায় 100% কনভিকশন হয়েছে যে তিনিই যুগ ঈশ্বর। সাধন, ভজন, তপস্যার প্রতি তার আজীবন টান ছিল। প্রতি বছর আঁটপুরে ত্যাগব্রত সংকল্পের দিনটিতে 24শে ডিসেম্বর মহারাজ কলকাতার আশেপাশে যেখানেই থাকুন না কেন সেখানে চলে যেতেন এবং ধুনি ঘরে সারা রাত্রি ধ্যান করে ভোরবেলা ফিরতেন। বিশ্ববিদ্যালয়ের পড়াশুনো সেরে সাধু হয়েও তপস্যার প্রতি স্বভাবতই তীব্র টান অনুভব করতেন শিবময়ানন্দজি। রামকৃষ্ণ সঙ্ঘে তপস্যার সঙ্গে সঙ্গে কর্মযোগে গুরুত্ব দেওয়া হয়, সে কথা জেনেও মনে তীব্র ইচ্ছা উঠলে মহারাজ মাঝে মধ্যে হিমালয়ে চলে যেতেন। ছুটি পেলে তো কথাই নেই, না পেলেও যেতেন। উত্তরকাশী, ঋষিকেশ, কণ্ঠল, অমরকণ্টক এইসব অঞ্চলে বারবারই গেছেন। একসময় তপস্যায় গিয়ে তিনি হরিদ্বারে সপ্তসাগরের ধারে ডাল রুটি ভিক্ষা করে খেতেন আর জপ ধ্যানাদিতে মগ্ন থাকতেন। একবার আরেক সন্ন্যাসীর সঙ্গে মহারাজ তপস্যার জন্য উত্তর কাশীতে রয়েছেন। একদিন তারা দুজনে পাহাড়ের কোলে বসে আছেন। মহারাজ হঠাৎ বলে উঠলেন, সামনের পাহাড়টা যদি না থাকতো তাহলে এই বিশাল দিগন্ত আমাদের কাছে খুব সহজেই উন্মোচিত হতো, তাই না? অন্তত ভগবানের বিশ্বরূপের একটু ছোঁয়া পেতাম। একবারের কথা, সেইবার তাকে তপস্যা থেকে মঠে ডেকে আনা হলে তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী গম্ভীরানন্দজি তাকে ভূতেশানন্দজির সঙ্গে কথা বলতে বলেন। ভূতেশানন্দজি নিরঙ্কুশ সাধন ভজনের জন্য বাইরে জীবন কাটানোর তাঁর অভিপ্রায় শুনে বলেন, তোমার বক্তব্য নিয়ে আমার সঙ্গে তর্ক করো। ভগবান লাভ বলতে তুমি কি বুঝেছ? রণেন মহারাজ তাঁর ধারণা অনুযায়ী বললেন, সমস্ত মন প্রাণ ঈশ্বরে নিবেদন করা, তাতে নিবিষ্ট হওয়া অথবা আত্মচিন্তায় মগ্ন থেকে ব্রহ্মাত্মৈক্য জ্ঞান লাভ করা। উত্তরাখণ্ডে সাধুরা এসব ছাড়া অন্য কিছুতেই মন দিতে চায় না, বলে বিক্ষেপ হয়। ভূতেশানন্দজিও সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, আমিও যখন ওখানে তপস্যায় ছিলাম ও কথা শুনেছি,
সেবা কাজের প্রসঙ্গ উঠলেই ওখানকার সাধুরা বলতো, বিক্ষেপ হতা হ্যায়। ভূতেশানন্দজি এরপর তার নিজের চোখে দেখা একটি ঘটনার কথা উল্লেখ করেন। দুজন সাধু একসঙ্গে ছিল। একজন অত্যন্ত অসুস্থ হয়ে পড়লে অপরজন তাকে ছেড়ে চলে যায়। অন্যেরা যখন জিজ্ঞাসা করল, সাধুটিকে তুমি ছেড়ে এলে? সে বলল, বিক্ষেপ হতা হ্যায়। আচ্ছা, বিক্ষেপ হতা হ্যায় বলতে কি বোঝায়? ঈশ্বরে মন দেওয়ার ক্ষেত্রে বিরোধ বা বিক্ষেপ সৃষ্টি হয়। জপ ধ্যান করতে করতে তোমার যখন খিদে পায় কিংবা তোমার শরীর যখন খারাপ হয়, তখন কি তুমি তুষ্ট থাকো, শান্ত থাকো? তার জন্যও তো বিক্ষেপ হয়। তাহলে নিজের জন্য যদি বিক্ষেপ মেনে নিতে পারো, অন্যের শরীরের জন্যও মেনে নেবে না কেন? তুমি বেদান্ত চর্চা করো। ব্রহ্মাতিরিক্ত সত্তা যখন নেই, তাহলে অন্য যাকে বলছি সেও তো আমি ভিন্ন আর কেউ নয়, তাই না? ভূতেশানন্দজির ক্ষুরধার বিচার বুদ্ধির সামনে রণেন মহারাজের মন নরম হতে থাকে। ভূতেশানন্দজি বলে চলেন, স্বামীজি চেয়েছেন আশিষ্ঠ, দ্রঢ়িষ্ঠ, বলিষ্ঠ, শিক্ষিত, মেধাবী যুবক। তিনি ভারতবর্ষকে যেই নির্জীবতার তমসা থেকে টেনে তুলতে চেয়েছেন কর্মযোগের মাধ্যমে, সর্বজীবে ব্রহ্ম উপলব্ধির মাধ্যমে, তা কেন তোমরা আবার পিছিয়ে যাচ্ছ? স্বামীজি ভারতবর্ষের আদর্শকে নবরূপদানের মাধ্যমে আধুনিক করেছিলেন। তাই সিদ্ধান্ত এই যে যখন ছুটি পাবে, সময় পাবে, শুধুমাত্র তখনই সংঘের কাজকে খানিক সরিয়ে রেখে সাধন ভজনে সম্পূর্ণভাবে মন দেবে। নতুবা কর্মযোগ এবং সেবাযোগ ও উপাসনা দুটি একই সঙ্গে চলবে। এতেই জোর দিয়েছেন স্বামীজি। এই প্রসঙ্গে কনখল আশ্রমে মন্দির প্রতিষ্ঠার দিন সন্ন্যাসী ও সমাজ অভিভাষণে পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজির মুখে মহারাজ শুনেছিলেন সন্ন্যাসীদের সামাজিক দায়বদ্ধতার কথা। পরবর্তী সময়ে শিবময়ানন্দজি বলতেন, আমি তো সাধন ভজন নিয়েই থাকতে চেয়েছিলাম। গম্ভীরানন্দজি আমায় ভূতেশানন্দজির হাতে ফেলে দিয়ে আটকে দিলেন। তপস্যা, নির্জনবাসের প্রতি টান শিবময়ানন্দজির আজীবনই ছিল। তবে এরপর থেকে মহারাজ নিয়মিত ছুটি, গ্রীষ্মকালীন কিংবা পূজার ছুটিতে কোথাও কোথাও তপস্যায় যেতেন। এছাড়াও মনে যখন অত্যন্ত আগ্রহ জন্মাত, ছুটির জন্য আবেদন তখন জানাতেন। এরকমই একটি ঘটনা, কলেজের বেশ কিছু সমস্যা নিয়ে মহারাজ গেছেন সহকারী সম্পাদক স্বামী চিদাত্মানন্দজির অলপি মহারাজের কাছে। সঙ্গে করে আনা ছুটির আবেদনপত্রটি অলপি মহারাজের হাতে দিয়েছেন। কলেজের সমস্যাগুলি নিয়ে যখন আলোচনা চলছে, অলপি মহারাজ বেশ ধীরে ধীরে কলেজ বিষয়ে রণেন মহারাজের কিছু কিছু বক্তব্য খণ্ডন করতে শুরু করলেন। আসলে সবটা তিনি মেনে নিতে চাইছিলেন না। কখনো কখনো উত্তেজিত হয়ে মৃদু ভৎসনাও করছিলেন। এইভাবে কণ্ঠস্বর একটু উচ্চমাত্রায় উঠতে শুরু করলে রণেন মহারাজ অত্যন্ত শ্রদ্ধা, সম্ভ্রম ও বিনয়ের সঙ্গে মিষ্ট স্বরে বললেন, মহারাজ, আপনি আমায় যত ইচ্ছা বকুন, কিন্তু দয়া করে আমার ছুটিটি অনুমোদন করবেন আর ছুটির দিন কয়টি কমাবেন না। এমন মিনতি শুনে অলপি মহারাজ না হেসে পারলেন না। মহারাজ অল্প কিছুদিনের জন্য সময় পেলে তীর্থ দর্শনাদিতে অথবা সংঘেরই কোনো না কোনো কেন্দ্রে নির্জন বাসে চলে যেতেন।
অনেক দিন দেখা গেছে কাঁধে একটা অতি সাধারণ ব্যাগ ঝুলিয়ে, যার মধ্যে একটা আসনও থাকত, মঠ থেকে বাসে চেপে চলেছেন হয়তোবা দক্ষিণেশ্বর। 1975 সাল স্বামী জ্যোতিরূপানন্দজি, রথীন মহারাজ, সুমেধানন্দজি, সুজিত মহারাজ এবং শিবময়ানন্দজি পায়ে হেঁটে আটপুর হয়ে জয়রামবাটি কামারপুকুর দর্শন করে আবার পায়ে হেঁটেই ফিরে আসেন। বালি স্টেশন থেকে খালি পায়ে তাদের যাত্রা আরম্ভ হয়। সুমেধানন্দজির মাথায় পাগড়ি, হাতে লাঠি, জ্যোতিরূপানন্দজির হাতে কমণ্ডলু আর শিবময়ানন্দজির হাতে কম্বল, শিবময়ানন্দজির কাঁধে কম্বল। বেশ কিছুটা যাবার পর তাঁরা দেখেন একদল ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে জটলা করছে। হঠাৎ সেই দলের একটি ছেলে সাইকেলে চেপে তাদের পথ রোধ করে দাঁড়ায়। শিবময়ানন্দজির ধমক খেয়ে সে অবাক হয়ে কাঁচুমাচু মুখে সরে পড়ে। পরে প্রকাশ পেয়েছিল ছেলেগুলি নিজেদের মধ্যে এই বিচিত্রবেশী সাধুরা কারা তাই নিয়ে তর্কাতর্কি করছিল। শেষে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের জন্য একটি ছেলে সাইকেল নিয়ে দেখতে আসে। সে আবার বিদ্যামন্দিরের ছাত্র। তার প্রিন্সিপাল মহারাজকে এই অদ্ভুত দলে দেখে সে বেচারি লজ্জা পেয়ে হতভম্ব হয়ে পড়েছিল। পথে এক রাতে তারা আশ্রয় নিয়েছিলেন এক তান্ত্রিকের কুটিরে। সেই তান্ত্রিক ভিক্ষা করে তাদের মুড়ি ইত্যাদি খেতে দেন। ভোরবেলায় তাদের গাওয়া যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগীবর ইত্যাদি গান শুনে সেই তান্ত্রিক মুগ্ধ হন। আরেকদিন আটপুরের কাছে পথশ্রমে শিবময়ানন্দজি এত কাতর হন যে রাস্তাতেই শুয়ে পড়েন প্রায় অচেতন হয়ে। কিছুক্ষণ পরে সামান্য সুস্থ হয়ে তিনি আবার সঙ্গীদের ধরে ফেলেন। তিনি তাদের টের পেতে দেননি তাঁর অসুবিধার কথা, তাদের এগিয়ে যেতে বলেছিলেন। পরে তাঁর মাথায় ধীরে ধীরে ঠান্ডা জল ঢেলে তাকে সুস্থ করা হয়। পথে তারা দেখেন উদ্বোধনের স্বামী নিরাময়ানন্দজি ও সস্ত্রীক কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সত্যেন্দ্রনাথ সেন গাড়িতে করে চলছেন কামারপুকুরে। তাদের সঙ্গে শিবময়ানন্দজির পরিচয় ছিল, কিন্তু তারা মহারাজকে দূর থেকে দেখে চিনতে পারেননি। এর আগেও একবার রথীন মহারাজ, কালীপদ মহারাজ ও শিবময়ানন্দজি অমরনাথে গিয়েছিলেন। তারা শ্রীনগর থেকে পায়ে হেঁটে যাত্রা করেন অমরনাথের পথে। অমরনাথ দর্শন করে তারা খুব তৃপ্তি পেয়েছিলেন। পরে শ্রীনগরে ফিরে এসে কয়েকদিন সেখানে থাকার পর তারা আসেন চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে শিবময়ানন্দজি ও রথীন মহারাজ চলে এলেন হরিদ্বার এবং সেখান থেকে আবার পায়ে হেঁটে যাত্রা করেন যমুনেত্রীর দিকে। প্রবল বৃষ্টিতে নানা অসুবিধার সম্মুখীন হন তারা। শিবময়ানন্দজি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর অসুস্থতার জন্য যাতে রথীন মহারাজের যাত্রার কোনো ব্যাঘাত না ঘটে তাই কৌশল করে তার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পথে অসুস্থ শরীরে নানা কষ্ট ভোগ করে 3 দিন পর তিনি উত্তর কাশীতে পৌঁছন। ততদিনে রথীন মহারাজ সেখানে পৌঁছে গেছেন। এবার মহারাজ এত অসুস্থ হয়েছিলেন যে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। প্রায় 1 মাস ভুগে মঠে ফিরে আসেন। সেই সময় তার ফিরে আসার পাথেয় পাঠিয়ে দিয়েছিলেন স্বামী প্রথমানন্দ প্রীতি মহারাজ। পরে পরিণত বয়সেও মহারাজ রথীন মহারাজের সঙ্গে প্রয়াগ হয়ে
রামনবমীর দিন হাজার হাজার লোকের ভিড় ঠেলে অযোধ্যাতে ভগবান শ্রী রামচন্দ্রের বালগোপাল মূর্তি রামলালাকে দর্শন করেন। শাস্ত্র পাঠেও তাঁর ছিল অনুরাগ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যোগ বাসিষ্ঠ, স্বামী তুরীয়ানন্দের পত্র, ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, স্বামীজির রচনাবলী তাঁর মুখস্থ ছিল। বারবার তুরীয়ানন্দজির পত্র পড়তে বলতেন। প্রায়ই বলতেন, আচার্য শঙ্করের বই পড়লে বৈরাগ্যের উদয় হয়। কঠোপনিষদের 2/3/1 একটি শ্লোক মাঝে মাঝেই আবৃত্তি করতেন। ঊর্ধ্ব মূলহবাক শাখা এশাশ্বথা সনাতনা। শুধু তাই নয়, শ্লোকটি সাংকর ভাষ্য সহ উদ্ধৃতি দিয়ে বলতেন, অবিচ্ছিন্ন জন্ম জরা মরণ শোকাদ্যনে কা নার্থাত্মকা প্রতীক্ষণ মন্যথা স্বভাবো মায়ামরিচ্যুদক গন্ধর্ব নগরাদিবৎ দৃষ্টনষ্ট স্বরূপতাবসানে বৃক্ষবদ ভাবাত্মক কদলীস্তম্ভবৎ নিঃসারা। অর্থাৎ এই সংসার বৃক্ষ নিরন্তর জন্ম জরা মরণ শোক প্রভৃতি অনেক অনর্থ বিশিষ্ট, প্রতিক্ষণে পরিবর্তনশীল। এই সংসার ভোজবাজি বা মরীচিকার জল বা গন্ধর্ব নগরীতুল্য দৃষ্ট নষ্ট স্বরূপ বলে বৃক্ষের মতো অভাবেই পর্যবসিত হয়। কলা গাছের মতো এটি অসার। তিনি নিজেও বাস্তবে অনুভব করতেন এই সংসার কদলী বৃক্ষবৎ অসার। মহারাজের মহাভারত ও পুরাণ খুব ভালো করে পড়া ছিল। পরবর্তীকালে বহুবার পুরাণের বা মহাভারতের নানা গল্প বলতেন, বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা করতেন। শাস্ত্র ও পুরাণের অনেক শ্লোক তাঁর কণ্ঠস্থ ছিল। একবার এক ঘনিষ্ঠ ভক্তকে চিঠিতে লিখেছিলেন, আপনাকে চিঠি লিখতে গিয়ে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক মনে হয়েছে, নিচে লিখলাম, কাউকে দিয়ে পড়িয়ে শুনলে ভালো লাগবে। ত্রিভুবন বিভব হেত বেহব্যকুণ্ঠ স্মৃতি রজিতাত্মা সুরাদিভির বিজ্ঞাত ন চলতি ভগবৎ পদারবিন্দাৎ লবো নিমিষা ধর্মপিয়া সবৈ বৈষ্ণবার্তা। ভাগবত 11/2/53। ব্রহ্মাদি দেবগণ অন্বেষণ করেন যে শ্রীহরির পাদপদ্ম, ত্রিভুবনের রাজত্বের জন্য সেই ভগবৎ পাদপদ্ম থেকে মুহূর্তের জন্য যেই ভক্তের মন বিচ্যুত হয় না, তিনিই ভক্তদের মধ্যে অগ্রণী। পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে সকালের প্রণামের সময় তিনি মাঝে মাঝে শাস্ত্রাদির কূট প্রশ্ন করিতেন। ভূতেশানন্দজি মহারাজ অত্যন্ত স্নেহ করতেন তাকে। প্রেসিডেন্ট হয়ে যখন ভূতেশানন্দজি মঠে আছেন, মাঝে মাঝে বেড়াতে বেড়াতে তাকে রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় ভবনে নিয়ে যাওয়া হতো। সেখানে গেলেই তিনি তার রনেনের দপ্তরে গিয়ে সেখানে বসে দেখা করে আসতেন। অন্যেরা তাই দেখে মজা করে বলতেন, খালি রনেনের সঙ্গেই দেখা করেন, আমরা কি বানের জলে ভেসে এসেছি? ভূতেশানন্দজি মহারাজের প্রতি রনেন মহারাজেরও শ্রদ্ধার পরিসীমা ছিল না। সারদাপীঠে থাকার সময় তিনি ব্রহ্মচারীদের ক্লাস নিতেন। অনেক দিন সেই সময় পূজ্যপাদ ভূতেশানন্দজিকে তাঁর সেবকরা নিয়ে আসতেন সারদাপীঠে মায়ের মন্দিরের সামনে। শিবময়ানন্দজি তখন ক্লাস ছেড়ে দিতেন আর সকলে প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতেন।
ভূতেশানন্দজি একদিন বললেন, কি হে রনেন, ছেলেদের ছেড়ে দিলে কেন? শিবময়ানন্দজি বললেন, আপনি সংঘগুরু এসেছেন, আর কি পড়া? ভূতেশানন্দজি বলেন, বাপু, তাহলে আর আসবো না। শিবময়ানন্দজি বললেন, না না মহারাজ, আপনি স্বচ্ছন্দে আসবেন। আপনি চলে যাওয়ার পর আমরা আবার পড়ব। তাতে ভূতেশানন্দজি খুব খুশি। কখনো কখনো সারদাপীঠের সব সাধু ব্রহ্মচারীরা সারদাপীঠের অডিটোরিয়ামের কাছে একটা গাছতলায় বসতেন। ভূতেশানন্দজিও গাছের তলাতেই বসতেন। একদিন এই রকম গাছতলায় বসে ভূতেশানন্দজি বলেছিলেন, বুঝলে রনেন, এই দৃশ্য দেখে মনে হচ্ছে যেন কোন যুগের এইরকম সাধুদের মাঝে বসে আছি আর শাস্ত্রচর্চা চলছে। শিবময়ানন্দজি বলেন, আপনাকে দেখে যেন মনে হয় পুরাতন ঋষি আর আমরা আপনার শিষ্য। আর ছিল তার মহাপ্রাণতা। তার এই মহাপ্রাণতার আস্বাদে ধন্য হয়েছেন সাধু ও ভক্ত উভয়ই। যে সাধু কোথাও কোনোভাবে টিকতে পারছে না, তাকে সযত্নে আশ্রয় দিতেন। কোনো অপরাধ করলে সাধুদের তিনি শেষ অবধি সুযোগ দিতে প্রস্তুত ছিলেন। তাই তার আশেপাশে এসে যুক্ত মাথা গরমের দল, তাদের পরম মমতায় তিনি ঘিরে রাখতেন। অবশ্য কখনো কখনো তাকে অসুবিধা ভোগ করতে হতো, কিন্তু তিনি তাতে পিছপা হননি। ভাবপ্রচার কার্যালয়ে একটি মাদুর রাখা ছিল এক যুবকের জন্য। গরমের দিনে সে মহারাজের সঙ্গে দেখা করার পর প্রসাদ পেয়ে মাদুরটি পেতে শুয়ে বিশ্রাম আনতে বাড়ি যেত। কত যে নিত্য তার কাছে আসত আর্থিক সাহায্যের জন্য, মানসিক শান্তির জন্য, তার ইয়ত্তা নাই। বিশেষ করে যারা নানাভাবে বিপর্যস্ত, তাদের জন্য তাঁর দরজা অবারিত। উনি নিজেই একদিন বলেছিলেন, পাগলরা কি করে আমার খোঁজ পায় বলো তো? মহারাজের এই ভালোবাসার টানে যাদের প্রতি কেউ কখনো ফিরে তাকায়নি, তারা সবাই মহারাজের কাছে আশ্রয় পেত। বেলুড় মঠে সদর কার্যালয়ে শিবময়ানন্দজির অফিস ঘরে বসে কেউ একেবারে চিৎকার করে গলা ফাটিয়ে গান গাইছে, জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, শ্যামা মা তুই জেলের মেয়ে। এই ঘটনা কয়েকদিন ধরেই হচ্ছিল। এক গায়ক আসছিলেন, এবং তিনি প্রাণের সুখে গান গাইছিলেন, এবং সেদিকে পাত্তা না দিয়ে শিবময়ানন্দজি বসে বসে লেখাপড়া, তার যে কাজগুলো করতেন। এতদিন অবধি সেটা সহ্যের মধ্যে ছিল, সেদিনকে একেবারে অসহ্য হয়ে গেছে। পাশের অফিসের অত্যন্ত বয়োকনিষ্ঠ এক মহারাজ আস্তে আস্তে যাচ্ছেন মহারাজের ঘরে, গিয়ে বলবেন তাকে ঘর অবধি যেতে হলো না। শুনতে পেলেন ভেতর থেকে মহারাজ বলছেন, রেডিওর ভলিউমটা একটু কমাতে হবে, পর্দার তলা দিয়ে গেরুয়া কাপড় দেখা যাচ্ছে। বোঝা গেল সেই সন্ন্যাসীর উপস্থিতি বুঝে ফেলেছেন, অতএব তাকে অভিযোগ না জানিয়েই ফিরে আসতে হলো। একসময় বেলুড় মঠের জনৈক সাধু কয়েক বছর ধরে বেশ একটু মানসিক অবসাদে ভুগছিলেন। সেই সাধুর পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। বিভিন্ন সময় রনেন মহারাজ যথারীতি তার খোঁজ খবর নিতেন। তিনি কি পড়ছেন তা জানতে চাইতেন, এমনকি সে ধরনের বই দিয়েও সহায়তা করতেন, এবং তার নানা কথা আলোচনা মন দিয়ে শুনতেন। একবার মহারাষ্ট্র ভাবপ্রচার পরিষদের সম্মেলনে জন্য কোলাপুর থেকে মহারাজের কাছে আমন্ত্রণ এসেছিল। মহারাজ জানতেন সেই দিকেই ওই সাধুটির পূর্বাশ্রম। মহারাজ তাকে সঙ্গে করে নিয়ে গেলেন।
সে সময় অনেক ভক্ত ওই সাধুর সঙ্গে দেখা করতে আসেন। তার মধ্যে তার পূর্বাশ্রমের কয়েকজন আত্মীয়ও ছিলেন। পূর্বাশ্রমের ওই সব পরিচিত জায়গা ঘুরে এবং পরিচিত পরিজনদের দেখে সাধুটি মানসিক শান্তি লাভ করেছিল। তার দরদ কেমন সর্বত্র প্রসারিত তা দেখা যেত সেবা প্রতিষ্ঠানে গেলে। তিনি বেলুড় মঠ বা কলকাতা যে কোনো জায়গা থেকেই নিয়মিত সেবা প্রতিষ্ঠানে অসুস্থ সাধু ও ভক্তদের খোঁজ নিতেন এবং দেখতে যেতেন। যদি দেখতেন যে রোগী ঘুমোচ্ছে, অন্যদের তার রোগ ও বর্তমান অবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা করতেন। কেউ যদি জবাব না দিতে পারত, দুঃখ পেয়ে বলতেন, তুমি একই ঘরে আছো আর তোমার ভাইয়ের কি হয়েছে, কেমন আছে তা জানো না? রহড়ায় তাঁর চেয়ে বহু কনিষ্ঠ এক ব্রহ্মচারী তার সঙ্গে এক ঘরে থাকতেন। ব্রহ্মচারীটি একবার অসুস্থ হয়ে পড়লেন। শিবময়ানন্দজি নিজেই তাঁর জামা কাপড় কাচা, খাবার নিয়ে আসা প্রভৃতি কাজ হাসি মুখে করছেন দেখে তার চোখে জল এলো। তা দেখে মহারাজ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, এ নিয়ে কিছু ভেবো না, তুমি এখন অসুস্থ, তোমার করার সামর্থ্য নেই, কাউকে তো করতে হবে। মহারাজের ভালোবাসা নানা রূপে প্রকাশ পেত। রহড়াতে আইনি সাহায্যের জন্য কয়েকজন ব্রহ্মচারীকে সারা রাত থেকে আদালতের দলিল ইত্যাদি করতে হতো। মহারাজ সারাদিন কলেজে অশেষ মানসিক চাপ সহ্য করে তারপর এই ব্রহ্মচারীদের সঙ্গ দিয়ে রাত জাগতেন। তাকে শুতে যেতে বললেও তিনি যেতেন না। বলতেন, ব্রহ্মচারীরা যখন তাকে সাহায্য করার জন্যই কাজ করছে, তার পক্ষে তাদের ফেলে শুতে যাওয়া অনুচিত। ভোরের দিকে তিনি বলতেন, এই সব কাগজপত্র তৈরিতে তো তোমাদের আমি সাহায্য করতে পারবো না। আমি বরং এক কাজ করি, আশ্রমের গোশালায় গিয়ে টাটকা দুধ জোগাড় করে তোমাদের ভালো কফি করে খাওয়াই। এই রকম দু একদিন নয়, দিনের পর দিন হয়েছে। ভাবপ্রচার কার্যালয়ে কর্মরত ছেলেটির প্রতি তার যে কত গভীর ভালোবাসা তা তার প্রতিটি কথায় ও কাজে প্রকাশ পেত। যখন ভাবপ্রচার কমিটির আহ্বায়কের দায়িত্ব তিনি ছাড়ছেন, তখন কে ওই অফিসের কাজের জন্য আসছেন জেনে তাকে ফোন করে ছেলেটির জন্য তার উৎকণ্ঠা প্রকাশ করে তাকে যেন ওই অফিসেই রাখা হয় এই মর্মে অনুরোধ করেন। স্নেহময় পিতা যেন পুত্রের ভবিষ্যৎ চিন্তায় ব্যাকুল, কারণ ছেলেটি যে সবার সঙ্গে খাপ খাওয়াতে পারে না। ছেলেটির সীমাবদ্ধতা মেনে নিয়ে তাকে ওই অফিসেই রাখা হবে, এই রকম আশ্বাস পেয়ে তিনি নিশ্চিত হন। তিনি মঠে থাকাকালে বিভিন্ন সময় তাকে নিয়ে কখনো কখনো তিনি বেলুড়ে বা বালিতে তার পরিচিত কোনো বাড়িতে যেতেন। কিছু অর্থ সাহায্য করা বা অসুস্থ ব্যক্তিকে দেখা, এই ছিল তার উদ্দেশ্য। প্রায়ই যেতেন টোটোয় চেপে। একবার রেল কোম্পানির চিঠি অনুসারে চিঠির দাম বাবদ তার প্রাপ্য কিছু টাকা ফেরত আনার জন্য তাকে বেলুড় স্টেশনে পাঠান। বলে দেন ও যেন টোটোয় চেপে যাতায়াত করে। রেল কোম্পানির কাছে পাওয়া গেল 20 টাকা, আর টোটো ভাড়া খরচ হলো 20 টাকা। রহড়া কলেজে থাকবার সময় পদার্থবিদ্যা বিভাগের এক কর্মীর মৃত্যু সংবাদ পেয়ে কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে ফুল মালা টাকা পয়সা নিয়ে হাজির হলেন। ওই কর্মীর 2 সন্তানের রহড়া আশ্রমে পড়ানোর ব্যবস্থা করে তার পরিবারকে খানিকটা আশ্বস্ত করে শ্মশানে গিয়ে দাহকার্য শেষ হওয়া পর্যন্ত
সেখানে থেকে গঙ্গা স্নানান্তে আশ্রমে ফিরে এলেন। এইভাবে বহু গরিব ভক্তদের, বিধবাদের আর্থিক সাহায্য করতেন খুব গোপনে। পারতপক্ষে কেউ জানতে পারত না। মহারাজ তখন সহাধ্যক্ষ। বেলুড় মঠে তার পূর্ব পরিচিত এক ভক্ত অসুস্থ। মহারাজ তাকে দেখতে যাবেন। সেবক বললেন, মহারাজ, তাহলে গাড়ির ব্যবস্থা করি। মহারাজ বললেন, ওদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়, গাড়ি নিয়ে গেলে স্ট্যাটাস দেখানো হবে, চলো আমরা টোটো করে যাব। সেভাবেই তাদের বাড়িতে গেলেন। নিজেই প্লাস্টিকের চেয়ার টেনে বসলেন, তাদের খবরাখবর নিলেন। আসার সময় জোর করে কিছু আর্থিক সাহায্যও করে এলেন। ভাবপ্রচার পরিষদের আহ্বায়ক থাকাকালে তিনি পরিষদের অধীন প্রাইভেট আশ্রমগুলির উন্নতির জন্য খুবই পরিশ্রম করেছিলেন। দরদি মন নিয়ে ওইসব আশ্রমের সমস্যা মেটাতেন, তাদের খুব সাহায্য করতেন। ওইসব আশ্রমের রামকৃষ্ণ সংঘভুক্ত নন এমন অনেক সাধু ছিলেন, তাদের তিনি গোপনে আর্থিক সাহায্য করতেন। এমনকি তাদের চিকিৎসার ব্যয়ভার তিনি বহন করতেন। বিভিন্ন ভাবপ্রচার আশ্রমের কর্মীদের জন্য তাঁর আন্তরিক ভালোবাসা ছিল। একটি আশ্রমের সম্পাদক ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি বেডে ভর্তি। মহারাজ তাকে দেখতে গেলেন এবং তার করুণ দশা দেখে কিছু ফল ও টাকা তার জন্য দিয়ে এলেন। একবার শিবময়ানন্দজি জনৈক সন্ন্যাসীকে ভাবপ্রচার পরিষদে বেলুড় মঠের প্রতিনিধি হিসেবে পাঠাবার সময় বুঝিয়ে বলেছিলেন, মূলত আমরা এইসব অঞ্চলে কাজ করতে পারি না বলেই ভক্তেরা এসব অঞ্চলে ছোট ছোট আশ্রম খুলে কাজগুলো করছে। অতএব ওদের সেই মর্যাদাই দিবি যে মর্যাদাটা তুই জগতের কাছে আশা করে থাকিস। ওরা আমাদের প্রতিনিধি, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি হিসেবেই কাজ করছেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমরা আমাদের সমস্ত জীবনটা রামকৃষ্ণ মিশনকে দিয়েছি। খাওয়া পরার ভার আমাদের সংঘ নিয়েছেন, কিন্তু ভাবপ্রচার পরিষদে যারা কাজ করছেন তারা তাদের নিজেদের খাওয়া দাওয়া, সংসারের দায়িত্ব পালন করে তবে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে। সেই কারণে তাদের কাছ থেকে এক্সপেক্ট করবে না যে তারা আমাদের মতো কাজটা নিখুঁত করবে, কিন্তু একই সঙ্গে প্রতি মুহূর্তে তাদের সাহায্য করতে হবে কেমন করে তারা নিজেদের আপগ্রেড করতে পারবে। এটা হলো না কেন, ওটা হলো না কেন, এটা কেন করেননি, এ জাতীয় খিচখিচ কথা বলবে না। ভাবপ্রচার পরিষদের সম্মেলনে 3টি জিনিসের ওপর তিনি খুব জোর দিতে বলতেন: যুবকদের সঙ্গে সংযোগ, পাঠচক্রের মাধ্যমে ভক্তদের সঙ্গে সংযোগ এবং স্থানীয় মানুষের সঙ্গে সংযোগ। তিনি সন্ন্যাসীদের বারবার বলতেন যে, মনে রাখবে, আমরা কিন্তু প্রশাসক নই, আমরা উপদেষ্টা। আমাদের কাজ হচ্ছে পরামর্শ দেওয়া। আমাদের ভালোবেসে সমস্ত কিছু করে পরামর্শ দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে বলতেন, যেখানে ভালোবাসা কাজ হচ্ছে না সেখানে অবশ্যই শাসন করবে, কিন্তু